শশী আর অপূর্বর ম্যারেজ অ্যানিভার্সারি। সকাল 10টার আগে চলে এসেছে ইরহা, ইরজা, আহিল, আলমির সন্ধ্যায় আসবে। আমিনা এলেন না। কি এক গুপ্ত রাগে আজকাল গম্ভীর হয়ে আছেন তিনি। শরীফ আশরাফও ইরজাকে যতটা সম্ভব এড়িয়ে যাচ্ছেন। ছোট্ট একতলা বাড়ি, পুরনো ধাঁচের হলো বেশ পরিপাটি আর সুশীতল পরিবেশ। ড্রয়িং রুম সহ 4টা রুম। শশী মাকে ফোন করে না আসার কারণ জিজ্ঞেস করেও কোনো সুদুত্তরও পায়নি। আর সে ভীষণ আনন্দিত। এতকাল ধরে সে ঈর্ষা, ক্রোধ, পরশ্রী কাতরতা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল। তার জাল অনেকটাই ছিন্ন করেছে ইরজার আদুরে আচরণ কিংবা তার চণ্ডীরূপ। দুপুরে কোনো ভারী আয়োজন হয়নি। হঠাৎ করে এসেছে বলে ইরজা বলল বিশেষ রান্না সব রাতে হবে। দুপুরে ইরহার পছন্দের বেশি ঝাল দিয়ে চাপা শুটকির ভর্তা, রসুন আর শুকনো ভাজা মরিচ দিয়ে কলমি শাক ভাজি, সবার জন্য পাতলা মসুরের ডাল আর কাতলা মাছ। দুপুরের খাবার সবাই তৃপ্তি করে খেলো। খাওয়ার পর একটু বিশ্রাম নিতে একটা রুমে গিয়ে শুয়ে পড়ল ইরহা। ইরজা রিনির সাথে ছাদে এসে কিছুক্ষণ ছোটাছুটি করলো। বিকেলে চায়ের পর্ব শেষ করে মূল কাজ শুরু করলো তারা। গরুর গোশত, মুরগির মাংস, চিংড়ি মাছ, কাবাব, চিকেন, ভেজিটেবল সালাদ, দই আর মিষ্টি। শশীর শ্বশুর সকালে সব বাজার করে নিয়ে এসেছেন। রান্না শেষ করতে করতে রাত হয়ে গেল। এখন 7:30। ড্রয়িং রুমে প্রোগ্রাম হবে, তাই শশী আর ইরজা মিলে ডেকোরেশন করছে। রিনিও সাহায্য করছে। শশীর শ্বশুর সন্ধ্যায় বাইরে গেছেন। ইরহার সাথে রুমে বসে গল্প করছেন শশীর শাশুড়ি। ইরজা এই সুযোগটাই খুঁজছিল। সে রিনিকে তার দাদির কাছে পাঠিয়ে দিল। ইরজার রঙিন ফিতেগুলো কেটে কেটে টেবিলের ওপর রাখছিল। নরম কণ্ঠে বলে ওঠে, শশী আপা, বলুন তো, একজন নারী সবচেয়ে বেশি কাকে ভালোবাসে, সন্তানকে না স্বামীকে? শশী কিছুটা কালক্ষেপণ করে বলল, স্বামীকে হয়তো, তবে সন্তানের প্রতি আলাদা এক টান থাকে মায়ের, যতক্ষণ না সেই সন্তান স্বাবলম্বী হয়। তাহলে বাচ্চা ছোট থাকলে তার প্রতি মায়ের নিশ্চয়ই খুব মায়া থাকে? অবশ্যই, কারণ তখন মাই তার সবচেয়ে আপন কাছের জন। আর অনাগত সন্তান হলে? শশী কেমন উদ্ভট লাগলো এই প্রশ্নয়। সে হাতের কাজ রেখে বলল, এসব কেন বলছিস? যখন সন্তানের প্রতি এত মায়া, তাহলে প্রিয়তার সন্তানকে তার গর্ভেই কেন মেরে ফেললেন? শশী আঁতকে ওঠে, মাথা ঘুরে ওঠে তার, দিকভ্রষ্ট দৃষ্টি, শ্বাসের গতি বাড়ে। এসব কি বলছিস? কিসব ফালতু কথা? সত্য, আপনি আপনি প্রিয়তার বাচ্চাকে মেরে ফেলেছেন। কি খাইয়েছিলেন ওকে? কেন ওর মিসক্যারেজ হয়েছিল? শশীর বুক ধরফর করে, শরীর কাঁপে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। সে বলে, মিথ্যে, তুই মিথ্যে বলছিস। এমন কিছুই হয়নি। ও সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যায়। আমি ওই সেই সন্তানের কথা বলছি, যাকে আপনি ওর 1.5 মাসের প্রেগনেন্সিতে মেরে ফেলেছেন, যার কথা কাউকে জানতে দেননি। শশী বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে। সে এদিক ওদিক তাকায়। ইরজার হাতটা চেপে ধরে শোবার কক্ষে নিয়ে যায়। দরজা বন্ধ করে বলে, তোকে এসব কথা কে বলেছে? প্রিয়তা। 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেল শশী। তার মনে হচ্ছে সে জ্ঞান হারাবে। তাপ বেরোচ্ছে ঘামার্ত কায়া থেকে, চাহনিতে অবিশ্বাস। সে জোর গলায় বলল, এসব মিথ্যে, আমি কাউকে মারিনি। প্রিয়তা, তোকে এসব কী করে বলবে? তুই ইচ্ছে করে বানিয়ে বলছিস। আমাকে ফাঁসাতে চাস? কেন? আলমিরের কাছে আমাকে দোষী বানাবি? আমি মিথ্যা বলছি না আপা, আত্মবিশ্বাস আর দৃঢ় চিত্তে বলল ইরজা। শশীর দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। আজ এত বছর পর এই গোপন সত্য কী করে বাইরে এলো? কে বলেছে ইরজাকে? কে এই গোপন শত্রু? আমি বিশ্বাস করি না। প্রিয়তা তুই আসার 5 বছর আগেই মারা গেছে, আর তুই বলছিস এসব তোকে প্রিয়তা বলেছে? ইরজা তেরচা হাসলো, বলল, বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনুন, কেন অপূর্ব ভাইয়াকে মা দেখতে পারেন না? কেন ওনাকে এই বাড়িতে আসতে দিতেন না আপনি? কারণ অপূর্ব ভাইয়া আপনাদের সব কীর্তি আলমিরকে ফোন করে জানিয়ে দিত। ওই যে একবার আপনারা বাইরে ছিলেন, তরকারিতে লবণ হয়নি বলে সেই তরকারি প্রিয়তার পায়ে ছুঁড়ে ফেলেছিল আহিল ভাইয়া। গরম তরকারি, মেয়েটার পা জ্বলে উঠল। আপনারা কেউ ওকে একটু মলম লাগিয়ে দেওয়ারও প্রয়োজন বোধ করেননি। পায়ের যন্ত্রণা নিয়ে মেয়েটা সারাদিন কাজ করত। অপূর্ব ভাইয়া ও বাড়িতে গিয়ে জানার পর আলমিরকে জানিয়ে দেয়। উনি ফোন করে রাগ দেখালে আপনারা ওকে দিয়ে মিথ্যে বলিয়ে নেন যে পায়ের ব্যথা সেরে গেছে। তার হাত থেকে গরম পানি পড়ে গেছিল। একবার আলমির বিদেশ থেকে একটা হালকা ওজনের চেন পাঠিয়েছিল প্রিয়তার জন্য। বাবা ওকে দিয়েছিল, কিন্তু একদিন প্রিয়তার গলায় দেখে সেটি আপনার পছন্দ হয়ে যায়। বেচারি প্রিয়তা কখনো আলমিরকে বলেনি যে আপনি ওটা ওর গলা থেকে খুলে নিয়েছিলেন। শশী এবার ঘাবড়ে যায়, মুখের ঘাম মুছে নেয়, গলা শুকিয়ে এসেছে তার। আকচ্ছাত বলল, তোকে কে বলেছে এত সব? কী করে জানিস? অপূর্ব?
চেনের কথা তো ও জানে না। প্রিয়তার ডায়েরি থেকে। আপনাদের সব কথা ওতে লেখা আছে। কি করেছেন আপনারা ওর সাথে, কিভাবে ওর সন্তানকে মেরেছেন আপনি। আঙুল উঁচিয়ে ইঙ্গিত করলো ইরজা। শশী অপ্রকৃতির মতো বলল, বিশ্বাস কর, আমি এমনটা করতে চাইনি। মা বলেছে তাই। কি বলেছেন উনি? কি এমন বলেছেন যে একজন মা হয়ে একজন মায়ের বুক খালি করে ফেললেন? শশী ঝরঝর করে কেঁদে ফেলল। কি করেছে সে? আজ এত বছর পরও একবারও তার এই নিয়ে কোনো অনুশোচনা হয়নি। এই একটু আগেও হয়নি, এখন হচ্ছে। এই জন্যই বুঝি আল্লাহ তাকে শাস্তি দিলেন। রিনির হার্টের ছিদ্র, ডাক্তার বলেছে জরুরি ভিত্তিতে অপারেশন করতে। তাই ঠিক করে রেখেছিল আজ আলমির এলেই তার কাছে কিছু টাকা চাইবে। বিয়ের এত বছরে অনেকবার দ্বিতীয়বার মা হতে চেয়েও পারেনি শশী। এই শশী একদিন বিয়ের আগের ভুল মনে করে রিনিকে অ্যাভয়েড করতে চেয়েছিল। শশী বিছানার উপরে বসল, স্মৃতি হাতড়ে নির্ভার নিশ্চল গলায় বলল, আলমিরের নানা ধনশালী ছিলেন, এই কারণেই তাকে বাবা বিয়ে করেন। কিন্তু তার সাথে বনিবনা হয়নি। পরে আলমিরের মা অসুস্থ হয়ে মারা গেলে বাবা মাকে বিয়ে করেন। এই বাড়ি কোম্পানির বেশিরভাগ আলমিরের নামে, ওর মায়ের উত্তরাধিকার সূত্রে। তাই মা বলল, যদি আলমিরের সন্তান হয় তাহলে আমার ঋণী কিছুই পাবে না, কারণ আমার সাথে ও রক্তের কোনো সম্পর্ক নেই। আলমির নিঃসন্তান থাকলে সমস্ত সম্পত্তি পাবে আহিলের সন্তান। ও তো আমার আপন ভাই, ও আমার ঋণীকে হক দেবেই। ইরজা উপহাস করে বলল, হায় রে রক্ত, কে বলেছে আলমিরের সাথে আপনাদের রক্তের সম্পর্ক নেই? আপনার মা আপনাকে বোকা বানিয়েছে, নিজের অবৈধ সম্পর্ক লুকাতে আপনাকে মহড়া বানিয়েছে। শশী নির্বাক চোখে তাকিয়ে রইল। ইরজা গাঢ় স্বরে বলল, আলমির আপনারই রক্ত। আহিল যেমন আপনার পিতার ঔরজাত সন্তান, ঠিক তেমনি আপনিও মিস শরীফা আশরফের ঔরজাত সন্তান। আপনাদের তিনজনেরই বাবা এক, শুধু মা আলাদা। এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলছি। ইরজা ডিএনএ রিপোর্টের কথা জানায়। কি ভয়াবহ ভুল করেছে সে। শশীর কান্না বাঁধ মানে না। মায়ের সন্তান বলে আহিলকে আপন ভাই মানলে কখনো আলমিরকে আপন ভাবতে পারেনি সে। তাই তো মায়ের প্ররোচনায় প্রিয়তাকে খাবারের সাথে ঔষধ মিশিয়ে খাইয়ে দিয়েছিল। আপনার মা যা করেছেন নিজের স্বার্থে করেছেন। আলমির এমন পুরুষই নয় যে কারো হক মেরে খাবে। শুধুমাত্র এক টুকরো সম্পত্তির জন্য ওই বাচ্চাটাকে আপনারা পৃথিবীর আলো দেখতে দেননি। হাউমাউ করে কেঁদে ওঠে শশী। তার পাপের সাজা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। রিনি দরজায় আঘাত করছে, ডাকছে। শশী সতর্ক হলো, দরজার কাছে গিয়ে অনুনয় করলো সে যেন কাউকে এসব কথা না বলে। আলমির জানলে রিনি অপারেশনের টাকা দেবে না। ইরজা বলল, আপনারা অনেক অন্যায় করেছেন প্রিয়তার সাথে। জানি না মেয়েটা কি সহ্য করেছিল। আলমিরকে জানাতেই হবে এসব। ওনার প্রিয়তা ওনাকে ছেড়ে যায়নি, বরং আপনারা ওকে বাঁচতে দেননি। শশী ইরজাকে অনুনয় বিনয় করতে লাগলো, পায়ে পড়ে গেল। ইরজা শুধু বলল, প্রিয়তা ন্যায় বিচার ডিজার্ভ করে। আপনারা আলমিরকে ধোঁকায় রেখেছিলেন। উনি আজও ভাবে তার জন্য এসব হয়েছে, কিন্তু উনি জানেন না যে মানুষগুলোকে উনি আপন ভেবেছেন, পরিবার ভেবেছেন, বিশ্বাস করেছেন, তারা কখনোই তার ছিলই না। তারা শুধু তার টাকা চেয়েছিল। ইরজা দরজা খুলতে যায়, তাকে থামাতে চায় শশী। ইরজা বেরিয়ে এলো, তার পেছনে কান্নারত শশী। উপস্থিত সবাই হতবাক। ইরজা গিয়ে আলমারিতে হাত ধরে বলল, চলুন আমার সাথে, আপনার সাথে আমার কথা আছে। আলমির বিমুখ দৃষ্টিতে সবাইকে দেখে বলল, কি হয়েছে? শশী কাঁদছে কেন? পরে বলছি। আহিল ভাইয়া, আপনি আপুকে নিয়ে আসুন। দরজায় দাঁড়ায় না। আহিল হতবম্ব, হতবাক। সে কটক হাতে নামিয়ে বলল, কি হয়েছে রাপা? শশী কাঁদতে কাঁদতে বসে পড়ল। হাওমা করে কেঁদে বুক ভাসিয়ে বলল, আমার পাপ আমার সব কেড়ে নেবে, সব। রিনি মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরল। অপূর্ব ভাবছে হয়তো রিনি অসুস্থতার জন্য কাঁদছে, তবে পাপ। অপূর্বদের বাড়ি থেকে ফিরে থম মেরে বসে আছে ইরজা, কিছু বলছে না। বিরক্তিতে মুখ তেতো হয়ে উঠল আলমিরের। বারবার তাকে প্রশ্ন করার পরও ইরজার নীরবতা, উদাসীনতা আর এই পাথররূপ আলমিরকে খেপিয়ে দিচ্ছে। কিছু বলবে? ইরজা কথা বলল না। তার দৃষ্টি স্থির, নিষ্কম্প, বিবশ। আলমির ক্রোধে হিসিয়ে বলল, চুপ করে আছো কেন? কি হয়েছে বলবে কিছু আমাকে? শশী কাঁদছে কেন? তুমি কেন চলে এলে? ইরজা নিরুত্তর, নিশ্চল নীলবাক। শুধু কি এক অমুখ ঘরে সে নির্নিমেষ চেয়ে আছে। আলমির আরও রেগে গেল। ইরজার নিস্তব্ধতা তাকে অঙ্গার করে দিচ্ছে। তুমি? আলমির ফোন বাজলো। স্ক্রিনের নাম্বারটা দেখে কিছুটা শান্ত হয়ে রুম ছেড়ে বারান্দায় এলো। ইরজা বিছানা থেকে নামলো, লাইট অফ করে শুয়ে পড়ল। কেমন অসহ্য যন্ত্রণায় মন মস্তিষ্ক সব জ্বলে পড়ে যাচ্ছে। বুকের পাঁজরে চাপ লাগছে।
কি ভয়ঙ্কর পরিস্থিতিতে প্রিয়তা তার স্বামীরূপী পুরুষটিকে কাছে পায়নি কারো সহমর্মিতা। কি কষ্ট বুকে আগলে নিয়ে চোখের ধারায় বুক ভাসিয়ে প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ সে লিখেছে। কেন লিখেছে প্রিয়তা? সে কি তার জন্য লিখেছে? প্রিয়তা কি জানতো কেউ তার সেই কষ্টের দিনগুলো পড়ে শ্বাস আটকে মরে যেতে যেতে বেঁচে থাকবে? ইরজার আহত কাতর ভগ্ন হৃদয়ের অলিতে গলিতে এইসব প্রশ্নেরা ঘুরে বেড়াচ্ছে। বারান্দায় এসে কল রিসিভ করলো আলমির। বলুন আপুর ভাই। ইরজার কি অবস্থা? না বললে বুঝবো কী করে কী অবস্থা? আসার পর থেকে চুপ করে বসে আছে। একবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলল না, একটা শব্দ মুখ থেকে বের করছে না। অপূর্ব দীর্ঘশ্বাস ফেলল, বলল, সময় দাও ওকে, ও ঠিক বুঝে নেবে কখন ওকে বলতে হবে। কি বলতে চাইছো তুমি? তোমরা আসলে কি লুকাচ্ছ আমার কাছ থেকে? ইরজাকে ভালোবাসো তো? বাসি। কোনো ভনিতা ছাড়া অকপটে নির্দ্বিধায় সাবলীল কণ্ঠের জবাব দিল আলমির। অপূর্ব খানিকটা অবাকের সাথে পুলকিত হলো। তার পরিকল্পনা ব্যর্থ যায়নি। আলমির বলল, তোমার কথায় আমি ইরজাকে বিয়ে করেছি। তুমি বলেছ ওকে বিয়ে করলে আমার জীবন শুধরাবে। তোমার সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও আমি জানি তুমি আমাকে কতটা স্নেহ করো। প্রিয়তা কখনো আমাকে কিছু বলেনি, না এই বাড়ির একটা মানুষ। তুমি আমাকে বলতে। এখন তুমি বলো, কেউ যদি আমাকে কিছু না জানায় তাহলে কি করে আমি তা জানবো? প্রিয়তার সাথে যা হয়েছে তার সবটা তো আমি জানি না। যতটুকু জেনেছি ততটুকু তোমাকে জানিয়েছি। সেই একই জিনিস ইরহার সাথে যেন না ঘটে, আর তুমিও যেন দ্বিতীয়বার হেরে না যাও। এজন্যই আমি ইরজাকে তোমার উপযুক্ত মনে করেছি। ইরহার মুখে ইরজার সব কথা শুনে আমার মনে হয়েছে এই মেয়ে অন্যদের মতো নয়, আর তার প্রমাণ তুমি নিজেই পেয়েছো। তবে ওর মনটাও যে অন্যদের মতো নয় সেটা আমি আজ বুঝতে পারছি। নিজে ভেঙে চুরে গুড়িয়ে গিয়েও তোমার পায়ে আঁচ লাগতে দেয়নি। কিসের কথা বলছো তুমি? অপূর্ব ক্লান্ত হাসে, সেই হাসিতে শব্দ নেই। বলল, তা তোমাকে ইরজাই বলবে। আমি অন্য কারণে তোমাকে ফোন করেছি। আমার একটা হেল্প প্রয়োজন। বলো। আমার রিনি অসুস্থ। অপূর্ব কণ্ঠ কেঁপে উঠল। আলমির অস্থির কণ্ঠে শুধালো, কি হয়েছে? কনজেনিটাল হার্ট ডিফেক্ট, ডাক্তার বলেছে ইমিডিয়েট অপারেশন করাতে। আগে কেন বলনি? আলমিরের কণ্ঠে চাপা রাগ। অপূর্ব অত্যন্ত শান্ত, প্রকম্পিত গলায় বলল, এই তো কিছুদিন হলো জানলাম, তাহলে দেরি কেন করছো? অপূর্ব কিছুক্ষণের জন্য থমকালো, বলল, আমার কিছু টাকা লাগবে আলমির, আমি পরে তোমাকে ফেরত দিয়ে দেব। আলমির ক্ষেপে উঠল, খড়খড়ে স্বরে বলল, ফেরত দেওয়ার কথা আসছে কেন? ও শুধু তোমারই মেয়ে, আমার কিছুই না। এই সম্পত্তিতে ঋণীরও হক আছে, ও ওর হক নেবে, সেখানে ফেরতের কথা আসছে কেন? লাউড স্পিকার দেওয়া, সব শুনেছে শশী। কি বিদঘুটে বিষাক্ত বিভৎস যন্ত্রণায় তার বক্ষ পাটা ছিঁড়ে যাচ্ছে। কাকে কি ভেবেছিল সে? ঠিক আছে, তুমি আমাকে অ্যাকাউন্ট নাম্বার আর অ্যামাউন্ট সেন্ড করো। কাল সকালে টাকা ট্রান্সফার করে দিচ্ছি, দেরি করবে না আর। ওকে। ইরজার খেয়াল রেখো। রাখবো। রাখছি। অপূর্ব রেখে তাচ্ছিল্যপূর্ণ হাসলো আর বলল, কার ক্ষতি করেছো তুমি যে তোমার মেয়েকে নিজের সন্তানের মতো মনে করে? মা না থেকেও আলমির মানুষ হয়েছে, আর সব থেকেও তোমরা হয়েছো পশু। আলমির তোমাকে ক্ষমা করবে কিনা জানি না, তবে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। এক পুরুষকে বাবা আর এক অসহায় মাকে তার সন্তান থেকে তুমি আলাদা করে ফেলেছো। ছি শশী, ছি। শশী অপ্রকৃতিস্থের মতো কাটতে থাকে। অপূর্ব আরও বলল, সবাইকে সাজা শরীরে দিতে হয় না শশী। তোমার এই অনুতাপ বোধ তোমাকে শান্তিতে নিঃশ্বাস নিতে দেবে না। যতদিন বাঁচবে নিজের এই অপরাধ বোধ তোমাকে জীবন্ত লাশ বানিয়ে রাখবে। প্রিয়তা তো আর পাবে না, ক্ষমা চাইবে কার কাছে? তিরস্কারপূর্ণ এই বাক্য শশীর হৃৎপিণ্ডে খঞ্জরের মতো বিঁধল। কী করি পাপের প্রায়শ্চিত করবে সে? লাইট অফ। রুমে এসে আবারও চটে গেল আলমির। বাতি জ্বালালো। তেরে গিয়ে ইরজার হাত ধরে তাকে বসিয়ে দাঁত কিরমির করে প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? ইরজার আরক্ত চোখ, কঠোর দৃষ্টি, বলল, ঘুম পাচ্ছে আমার, লাইট অফ করুন। আগে তুমি আমার কথার জবাব দাও। কিসের জবাব চান আপনি? কোন কথার জবাব দেব? জবাব না দিলে কি আপনি কিছুই বুঝতে পারেন না? আলমির অবাক হলো। ইরজার নিজেই কোনো কথা বলছে না, এখন তার উপরে রাগ ঝাড়ছে। কি বুঝিনি আমি? ইরজা বিছানা থেকে নেমে দাঁড়ালো, সংক্ষুব্ধ অভিব্যক্তি সরসে বলল, কেন ছেড়ে গিয়েছিলেন প্রিয়তাকে আপনি? কেন ওর কোনো খোঁজ নেননি? কেন জানতে চাননি ও কেমন আছে? কিসের ভালোবাসা ওর প্রতি আপনার? আলমির ভারী শ্বাস ফেলল। রাগে দেশেহারা আলমিরের মুখ বিবরে গহন কম্পন। সে তিরিক্ষি স্বরে বলল, কি করতাম আমি?
কেউ কিছু না বললে কি করে জানবো আমি? দেশে ফেরার পর কতবার ওকে জিজ্ঞেস করেছি কি হয়েছে তোমার, কেন এমন করছো, কে কি বলেছে? কোনো জবাব নেই, কোনো কথা নেই। এতবার জিজ্ঞেস করার পরও কিচ্ছু বলেনি আমাকে। আলমির থামলো, পুরো শরীর কাঁপছে তার। সে আবারও বলতে শুরু করলো। সারাক্ষণ চুপ করে ঘরের কাজ করতো, কাছে আসতে চাইতো না আমার। কিছু জিজ্ঞেস করলে বলতো ভালো লাগছে না। কি ভালো লাগছে না, শরীর না মন? না বললে কেমনে বুঝবো আমি? পাশের টেবিলে সব ফেলে দিল রাগের দহনে। কেঁপে উঠল ইরজা। ক্রোধের শিখায় আরও জ্বলে ওঠা আলমির। পেছনের চেয়ারে মারল এক লাথি। ইরজা কান চেপে ধরল। ফুঁসে উঠে আরও বলল, বাড়ির সবাই চুপ, কারো সাথে কারো কোনো ঝামেলা নেই। আমি আসাতেই সব ঝামেলা উধাও। শুধু শেষ হলো না প্রিয়তার অভিমান। আবার জিজ্ঞেস করলাম কি হয়েছে বলো। বলল, আপনি আর যাবেন না, এখানেই থাকেন, আমার একা ভালো লাগে না। বললাম, তাহলে তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি। বলল না, এখানেই থাকবে, আমার সাথেই থাকবে। বাবা বলতে লাগলেন, আর কতদিন বইয়ের আঁচলের তলায় থাকবি, ফিরতেই হবে। ওকে আবারও জিজ্ঞেস করলাম, সেই একই কথা। এখন তুমি বলো, যদি কিছু না বলে তাহলে আমি কাকে প্রশ্ন করব? বলো, উত্তর দাও। ভাঙা চেয়ারের টুকরো ছুঁড়ে মারল ড্রেসিং টেবিলে। ঝনঝন শব্দে আয়নাটা ভেঙে পড়ল। ইরজা ধীর গতিতে শ্বাস নিচ্ছে। ওই ক্রোধে দিশেহারা চক্ষুর পুরুষটিকে দেখে তার এই মুহূর্তে ভয় হচ্ছে, প্রচণ্ড ভয়। আলমিরের সংক্ষেপে এগিয়ে গেল। ইরজার দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, সব দোষ আমার। প্রিয়তাকে ভালোবাসা আমার অপরাধ। ওকে বিয়ে করা, ওকে পাবার জন্য বাবার সব কথা মেনে নেওয়া, ওকে ভালো রাখার জন্য ওকে ছেড়ে যাওয়া আমার অপরাধ। বাবা মায়ের বাধ্য সন্তানের মতো তাদের সব কথা মেনে নেওয়া, ভাই বোনদের ভালোবাসাও আমার অপরাধ। আর এখন সবচেয়ে বড় অন্যায় করেছি আমি, তোমাকে বিয়ে করে, তোমাকে ভালোবেসে। আমার জীবনটা দোষে ভরা। আমার বেঁচে থাকাটাই সবচেয়ে বড় দোষ, অন্যায়, অপরাধ। ইরজাকে ঝাড়া দিয়ে সরে এলো আলমির। তার ক্রোধান্বিত জলা আখি দুটো জলে থই থই করছে। আচানক শীতল কণ্ঠে বলল, প্রিয়তাও কিছু বলেনি, তুমিও কিছু বলবে না, কিন্তু তোমরা সবাই চাও আমি সব বুঝে নিই। কেন? আমি কি ফেরেশতা? এক জোরালো লাথি বসালো বিছানায়। ইরজার দম আটকে এলো। আলমিরের চোখ মুখ সব ভিজে গেছে, গায়ে শার্টটাও ভিজে সেটে গেছে গায়ের সাথে। বলল, এই তুমি চেয়েছো প্রিয়তাকে আমি ভুলে যাই, আর এই তুমি এখন প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ প্রিয়তাকে মনে করিয়ে দিয়ে আমার ক্ষতটাকে তাজা করে তাতে অ্যাসিড ঢালছো। কি চাও তুমি? এক কাজ করো না কেন, এভাবে তিলে তিলে মারার চেয়ে একেবারে মেরে ফেলো আমাকে। এত অপরাধ নিয়ে আমার বেঁচে থাকাটাই বৃথা। আলমির বিদ্যুৎ বেগে এগিয়ে গিয়ে ইরজার হাত দুটো নিজের গলদেশ চেপে ধরল। ইরজার ভীত সন্তুষ্ট দৃষ্টি হাঁসফাঁস করে বলল, ছাড়ুন, কি পাগলামি করছেন আপনি? আলমির ছাড়ল। আফসোসের সুরে বলল, হ্যাঁ, পাগল আমি। তোমরা আমাকে পাগল বানিয়েছো, একজন মরে গিয়ে আরেকজন বেঁচে থেকে। আমার কিচ্ছু হয় না কেন? মা চলে গেল, প্রিয়তাও চলে গেল, তোমার জীবনটা নরক বানিয়ে দিলাম। সব দোষ আমার, সব। আলমির হন হন করে বেরিয়ে গেল। ইরজা দাঁড়িয়ে রইল পাথরের মতো। তার অশ্রু জল খুব সাবধানে বইছে। আলগোছে পেটের ওপর হাত রাখলো। কিছু না যেন এতটা ভেঙে পড়েছে যে মানুষটা, সে সব কিছুর জন্য নিজেকে দোষারোপ করছে। তাকে কি করে এসব বলবো আমি? সব শুনলে ওনাকে সামলাবো কি করে? কি করব এখন আমি? যে আছে তাকে সামলাবো, না যে আসতে চলেছে তাকে? মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো ডিঙিয়ে বাইরে আসে ইরজা। ভ্রুকুটি করে সন্দিহান চোখে দাঁড়িয়ে আছে শরীফ আশরাফ। তাকে দেখে ইরজা কিছুটা ঘাবড়ে গেল। তিনি ভারী গলা জিজ্ঞেস করলেন, কোথায় গেছে আলমির? জানি না। এত আওয়াজ কিসের ছিল? জুৎসের জবাব খুঁজে পাচ্ছে না ইরজা। ঝগড়ার কথা বলতে পারছে না। সে নীরব রইল। শরীফ আশরাফ আরও গম্ভীর হয়ে গেলেন। রুমের ভেতর চলে গেলেন। শ্বাস ফেলল ইরজা। সে আহিলের দরজার কাছে গেল। করাঘাত করতে আহিল বেরিয়ে এলো। আরে তুমি কিছু বলবে? ইরজা কণ্ঠ নামিয়ে নত মুখে বলল, আপনার ভাইয়া রাগ করে বেরিয়ে গেছে, একটু গিয়ে দেখবেন কোথায় গেছে। এত রাতে ফোন দাও, কল রিসিভ করছে না। ঝগড়া করলে কেন? ইরজা অপ্রস্তুত চোখে চাইল। ইরহা এসে দাঁড়ালো পেছনে। আহিল বলল, চিন্তা করো না, ভাইয়া চলে আসবে। ও আমাদের মতো তো বেপরোয়া না, হয়তো রাগ কন্ট্রোল করতে পারিনি তাই বেরিয়ে গেছে। তুমি ঘরে যাও, ও ঠিক চলে আসবে। আপনি একটু কল করে দেখেন না। অগাত্যা আহিল কল করলো আলমিরকে। সে কল রিসিভ করলো না। ইরজা ফিরে গেল রুমে। আধার কালো, টলটলে ঝিলের জল, দূর থেকে আসা আলোতে তরঙ্গের উথাল পাতাল দেখা যাচ্ছে। দমকা হাওয়া, রাস্তায় এখনও কতিপয় মানুষের আনাগোনা আছে। আলমির ফুটপাতে ঝিলের ধার ঘেঁষে বসে আছে, নির্লিপ্ত নিশ্চল চাহনি। মন খারাপ?
আলমির জবাব দিল না। প্রিয়তা হাসলো, নিঃশব্দ হাসি। পুনরায় বলল, কথা বলবেন না? তবুও সাড়া দিল না আলমির। প্রিয়তা কাজ ঘেঁষে এলো, আলমিরের কাঁধে হাত রাখলো, বলল, আমি কি চলে যাব? চলে যাও, আমার কাউকে প্রয়োজন নেই। প্রিয়তা হাসি মুখে আলমিরের পাশে এসে বসলো। আজ সে ফিকে বাদামি রঙের সুতি শাড়ি পরেছে। আলমির ঘাড় বাঁকিয়ে তার দিকে চাইল। প্রিয়তার ঠোঁটে হাসি, প্রবল সমীরণে তার চুল উঠছে, এলোমেলোভাবে জড়িয়ে যাচ্ছে চোখে মুখে। আলমির বলল, কেন এসেছো? আপনাকে দেখতে। আমি কি মরে গেছি? কষ্ট পেয়েছেন? না, আমার কষ্ট পেতে নেই। প্রিয়তা গাঢ় হাসলো, বলল, কেন ঝগড়া করলেন ওর সাথে? তো কি করব? ওর সাথে ঝগড়া করলে কি আপনি ভালো থাকবেন? তো কি করতাম বলো? ও কিছুই বলছে না আমায়, তুমিও কিছু বলনি আমাকে। আমি চাইনি আপনার কষ্ট হোক, এটাও চায় না আপনার কষ্ট হোক, তাই এজন্য বুঝি কিছু না বলে আমাকে ছেড়ে গিয়ে সবচেয়ে বড় কষ্টটাই তুমি দিলে। আমি কোথাও যাইনি, আমি আপনার এখানেই আছি। আপনি চাইলেও আমাকে এখান থেকে সরাতে পারবেন না। আলমিরের বুকের কাছে হাত লাগলো প্রিয়তা। আলমির শিউরে উঠল। এই প্রথম এই অদৃশ্য ছোঁয়া তার অঙ্গে লাগলো। আলমিরের অবচেতন মন সব সত্যি মেনে নিচ্ছে। সে কম্পিত কণ্ঠে বলে ওঠে, প্রিয়তা। প্রিয়তা মিটে হাসলো, বলল, আমি সবসময় আপনার এখানেই আছি আলমির। আলমির চোখ বেয়ে ডোনাজল নামে। প্রিয়তা হাত সরিয়ে নেয়, আর একটু কাছ ঘেঁষে বসে, আলমিরের কাঁধে মাথা রাখে, বলতে থাকে, আমি অনেক চেয়েছি সব ঠিক হয়ে যাক, কিন্তু সব আরও বিগড়ে যাচ্ছিল। আমি কখনো চাইনি এই মানুষগুলোর সত্য জেনে আপনি কষ্ট পান, যারা আপনার সত্যিকারের আপন। কিন্তু কিন্তু কি প্রিয়তা? প্রিয়তা কাঁধ থেকে মাথা তুলল, আলমিরের দিকে তাকালো, বলল, আপনি বাড়ি ফিরে যান আলমির। ইরজার আপনাকে প্রয়োজন। আপনি ওর পাশে না থাকলে ও আমাকে ন্যায় এনে দিতে পারবে না। আপনি ফিরে যান। প্রিয়তা হাওয়ায় মিলিয়ে যেতে থাকে। আলমির উন্মত্ত হয়ে ওঠে, প্রিয়তার নাম ধরে ডাকতে থাকে। প্রিয়তা হারিয়ে যায় বাতাসে, নীরবে অরবে। রুম পরিষ্কার করতে করতে রাত 2টো বেজে গেল। ইরজা ঘড়িতে সময় দেখে বিছানায় বসলো, উঠে পড়ল চটজলদি। ড্রয়ারের কাপড়ের রিস থেকে কাগজগুলো বের করে আনলো, বিছানায় বসে পাতা উল্টাতে লাগলো। এইসবে শুধু আহিল, শশী আর আমিনার করা কটুবাক্য, গালিগালাজ নিয়ে লেখা। ইরজা অন্য কিছু খুঁজছে, তার চোখ আটকালো এক পাতায়। অতীত। প্রিয়তা চা বানিয়ে এনেছে। শরীফ আশরাফ টিভি দেখছিলেন। তাকে চা দিতে চায়ের বোতলে প্রিয়তার হাতে অযাচিতভাবে স্পর্শ করলেন শরীফ। প্রিয়তা হাত দ্রুত সরিয়ে নিল। চা দিতে দ্রুত চলে গেল সে। আজ অনেক কাজ, প্রচণ্ড গরম। প্রিয়তা কোমরে আঁচল গুজে নিল। তাকে দ্রুত কাজ সারাতে হবে। ঘামে ভেজা পিঠের বাঁক, কি এক অবাধ্য শ্বশুরিতে নোনা জলের ধারা নামছে। বুক গলা সব ঘেমে আছে। শরীফ আশরাফ সিঁড়ি বেয়ে উঠতেই রান্নাঘরে চোখ পড়ল। ধীর পায়ে রান্নাঘরে চৌকাঠে এসে পা রাখলেন। চেয়ে রইলেন অনিমেষ। প্রিয়তা সারা অঙ্গে লোভাতুর চাহনিতে গিলে নিয়ে সামনে এগিয়ে গেলেন। হাত বাড়িয়ে তার শরীর স্পর্শ করে কিছু নিতে গেলে চকিতে সরে আসে প্রিয়তা। শরীফকে দেখে লজ্জায় আঁচল খুলে তরিতে বেগে মাথায় ঘোমটা টানে, শরীরে বাকি অংশ ঢেকে ফেলে। শরীফ মৃদু হেসে বলল, ও আসলে আমার খুব পানির পিপাসা পেয়েছে। পানি টেবিলে আছে বাবা। ও আচ্ছা। শরীফ বেরিয়ে গেলেন। গা হিড় করে উঠল প্রিয়তার। আজকাল শরীফের আচরণ তাকে বৃষ্টি অনুভূতি দিচ্ছে। এই যে চোখের কোণে আগুন জ্বলে উঠল, এই ঘৃণায় মুক্তিত হয়ে উঠেছে। ছি, এ কেমন বাবা! রাগে ক্ষোভে তার গা কাঁপতে লাগলো। এ যা পড়া বন্ধ করলো না, আবারও পাতা উল্টালো। পানিতে পিছলে গিয়ে প্রিয়তার পা মচকে গেল। মেয়েটা বিছানায় কাতরাচ্ছে। দরজা ঠেলে ভেতরে এলো আহিল। তাকে দেখে কিছুটা সংযত হলো প্রিয়তা। কে হয়েছে তোমার? প্রিয়তা কাদর কণ্ঠে বলল, তেমন কিছু না, পায়ে ব্যথা পেয়েছি। দাঁড়াও, আমি স্প্রে করে দিচ্ছি। ভলিনির ব্যথা নিরাময়ের একটা স্প্রে বোতল আনলো আহিল। প্রিয়তা মানা করলেও সে শুনল না। পায়ের গোড়ালিতে স্প্রে করতে করতে আহিলের দৃষ্টি প্রিয়তার সাদা পা দুটোর উপরের দিকে উঠতে লাগলো। সে খুব চালাকির সাথে প্রিয়তার শাড়িতে হাত দিয়ে উপরের দিকে ঠেলতে লাগলো। প্রিয়তার কেমন যেন লাগছে। সে দ্রুত পা সরিয়ে নিল। কি করছেন আপনি? আহিল থতমত খেয়ে বলল, কই কিছু না তো। আপনি যান আহিল ভাইয়া, আমার কিছু লাগবে না। আরে তুই এখানে কি করছিস? শশীর কথায় ভয় পেয়ে গেল আহিল। সে দ্রুত প্রস্থান করল। শশীর রাগান্বিত দৃষ্টি প্রিয়তাকে বলল, ও এখানে কেন এসেছে? আমার পায়ে ব্যথা করছিল তাই ওকে ডেকে এনেছিস? আমি ডাকিনি, আহিল ভাইয়া নিজে এসেছেন। চুপ কর, তুই কি বাচ্চা, বুঝিস না কিছু? ও একটা পুরুষ মানুষ। নিজের দিকে তাকিয়েছিস? তোর এই রূপ দেখলে ও নিজেকে থামাতে পারবে? পরে তো আমার ভাইয়ের দোষ দিবি। দেখ প্রিয়তা, একটাকে তো আঁচলে বেঁধে রেখেছিস,
এখন আরেকটাকে নিয়ে টানাটানি করছিস? আহিল যেন আর কখনো তোর রুমে না আসে, দরজা আটকে রাখবি, বুঝেছিস? কি বলেছি? জি আপা। এই নে ফোন, আলমির ফোন করবে। তুই আবার ওকে এসব বলে ওর মাথা খারাপ করে দিস না, কাজে মন বসবে না ওর। প্রিয়তা মাথা ঝাঁকায়। শশী আর আমেনা এসব বলে প্রিয়তাকে দমিয়ে রাখে। ইরজা দীর্ঘশ্বাস ফেলে। একটা রাক্ষসপুরীতে এত ছোট একটা মেয়ে কী করেছিল? হায়! ইরজা আরও পড়ে। গভীর ঘুমে তলিয়ে যায় প্রিয়তা। আজ কোনো ভুলে দরজা লাগায়নি। মেয়েটা ভীষণ ক্লান্ত থাকে। বিছানায় পিঠ ছোঁয়াতেই ঘুম এসে যায়। প্রিয়তার ঘুমন্ত শরীরে তাকে জানান দিল খারাপ কিছুর। কেউ তার শরীরকে নোংরাভাবে ছুঁয়ে দিচ্ছে। চোখ খুলতে তাকে চাপটে ধরল। মুখ চেপে ধরায় চেঁচাতে পারল না সে। প্রিয়তার চোখ ফেটে জল বের হচ্ছে, শ্বাস রুখে যাচ্ছে। ধস্তাধস্তির এক পর্যায়ে পুরুষটির তলপেটে লাঠি বসালো সে। ছায়া অবয়টি তাকে ছেড়ে দিল। প্রিয়তা চেঁচিয়ে ওঠার আগে অবয়টি দৌড়ে পালালো। প্রিয়তা ঝরঝর করে কেঁদে ফেলল। ভয় তার আত্মা শুকিয়ে গেছে। কাপড় টেনে নিল গায়ে। এই ঘটনা কয়েকদিন ঠিক মতো ঘুমাতে পারল না প্রিয়তা। একটা ভয়াত দৃষ্টি দিয়ে আহিলকে দেখত, কিন্তু তার সন্দেহ কখনো প্রদীপ জ্বলেনি। আহিল, ছি! ক্রোধে মাথা ফেটে যাচ্ছে ইরজার। বোনের কথা মনে পড়তে বুকটা ঝাঁঝরা হলো তার। তবে ইরজা প্রতিজ্ঞা করল, এ শাস্তি আহিলকে পেতেই হবে। প্রিয়তার সাথে করা কোনো অন্যায়ের কারো ক্ষমা নেই।